আচ্ছা, আমি ফার্স্ট কোয়েশ্চেন করব সায়ন বিশ্বাসকে। লাস্ট যে ক্লাসটা আমি করেছিলাম সেই ক্লাস তুমি ছিলে না, সেটা তুমি ভিডিওটা দেখেছো? হ্যাঁ স্যার, দেখে নিচ্ছি। দেখে নিয়েছো, ভেরি গুড। আমি আজকে তোমাদের আরেকটা প্রেজেন্টেশন আপলোড করব। এই প্রেজেন্টেশনটা হবে কি হচ্ছে স্যাঙ্গার সিকোয়েন্সিং এবং এডম্যান ডিগ্রেডেশনের উপর। এটা আমি পরে আপলোড করছি প্রেজেন্টেশনটা। আগে লাস্ট ক্লাস উই উইল হ্যাভ প্রোটিন সিকোয়েন্সিং অ্যান্ড আইডেন্টিফিকেশন বাই মাস স্পেক্ট্রোমেট্রি, এটার উপর আমাদের এটা লাস্ট ক্লাস হতে চলেছে। কারুর যদি কোনো ডাউট থাকে এক্ষুনি ক্লিয়ার করে নাও, নালে কিন্তু সারা জীবনে ক্লিয়ার হবে না, কারণ এরকম হাতে ধরে তো কেউ শেখাবে না, ফলে সেটা ক্লিয়ার হবেও না। ওকে, কারোর কোনো ডাউট থাকলে ডাউটটা কিন্তু এক্ষুনি ইমিডিয়েটলি ক্লিয়ার করে নাও। আর এটা কিন্তু বোঝা, মানে নোট মুখস্থ করে লেখার ব্যাপার নয়, এটা কিন্তু বোঝা, ঠিক আছে? আর এরপরে আমরা এডম্যান ডিগ্রেডেশন ইত্যাদি এগুলোও তোমাদের সিলেবাসে আছে, চলে যাবে। তাহলে একটু আমরা ইন্টারঅ্যাক্টিভ ভাবে ক্লাসটা করি। সেটা হচ্ছে যে মোটামুটি মাস স্পেকট্রোমেট্রির সাহায্যে আমরা দুভাবে আর কি প্রোটিন আইডেন্টিফাই করতে পারি বা প্রোটিন সিকোয়েন্সিং করতে পারি। এই দুটো ভাব কি 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 দুভাবে করা যেতে পারে? হ্যাঁ, কে বলবে আমায়? একটা হচ্ছে, বলো। পেপটাইড ফ্র্যাগমেন্টে ভেঙে। পেপটাইড ফ্র্যাগমেন্টে উভয় ক্ষেত্রেই ভাঙতে হবে, কারণ তুমি যদি পেপটাইড ফ্র্যাগমেন্টে না ভাঙো একটা গোটা প্রোটিনের তো তুমি সিকোয়েন্স করতে পারবে না। তাহলে পেপটাইড হ্যাঁ, ফ্র্যাগমেন্টে উভয় ক্ষেত্রেই ভাঙতে হবে। পেপটাইড ফ্র্যাগমেন্টে ভেঙে তারপরে কি দুটো উপায় তুমি সিকোয়েন্স করতে পারবে? দুটো উপায় বলতে একটা তো হচ্ছে এনএসটি। সেল কলিশন করে, লেজার লেজার সেল কলিশন করে। কলিশন ইনডিউসড, হ্যাঁ, ডিসোসিয়েশন, ঠিক আছে, লেজার লাইট দিয়ে করা যায় বা নিউট্রাল মলিকিউলস দিয়েও করা যায়। ওকে, আমরা তাতে আসছি। আর না, সেটা করে আমাকে দুটো টেকনিক বলো। আমি প্রোটিনকে প্রথমে পেপটাইডে ভাঙলাম, কিভাবে আমি প্রোটিনটা, সবার আগে আমাকে বলো যে আমি প্রোটিনটা পাবো কোথায়? where do I সেল get থেকে। the protein from? হ্যাঁ, সেল থেকে। কি সেল থেকে। তোমার ধরো প্রোটিন এক্স আইসোলেট করার আছে, তো তুমি কি বলবে সেল থেকে প্রোটিন এক্স বেরিয়ে যাবে? হ্যাঁ, সেল হ্যাঁ, সেল কি থেকে বলবে? প্রোটিন, সেল লাইজেট সেল লাইজেট থেকে প্রোটিনটাকে আইসোলেট করতে হবে কিভাবে? এইচপিএলসি দিয়ে। এই এই প্রথমে প্রথমে পেপটিড প্রথমে প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ডিগ্রেড করে, ওই যে ট্রিপসিন বা কাইমোট্রিপসিন দিয়ে ডিগ্রেড তুমি করে এই স্পেসিফিক। প্রোটিওলিটিক এনজাইম দিয়ে তো একটা প্রোটিনকে, মানে তোমার প্রোটিন অফ ইন্টারেস্টকে তুমি ডাইজেস্ট করবে? আমার প্রশ্নটা হ্যাঁ, হচ্ছে এই জায়গায় সায়ন, যে তোমার প্রোটিন অফ ইন্টারেস্টটাকে তুমি আইসোলেটটা সেল থেকে কিভাবে করছো? ওটা এসডিএস। এইচপিএলসি দিয়ে হওয়া খুব ডিফিকাল্ট। একটা ফ্রুট সেল লাইসেটের থেকে একটা প্রোটিনকে এইচপিএলসি দিয়ে আইসোলেট করা খুব ডিফিকাল্ট। ফ্রুট সেল লাইসেটে আমরা কখনো এইচপিএলসি দিই না। আর কেউ বলবে সায়ন দাস, একটা সেল থেকে, হ্যাঁ, 2D জেল ইলেকট্রোফোরেসিস করে। 2D জেল ইলেকট্রোফোরেসিস করে, ভেরি গুড। কে? সায়ন বিশ্বাস বললে, তাই তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। তো ফার্স্ট অফ অল আমি 2D জেল ইলেকট্রোফোরেসিস করব। 2D জেল ইলেকট্রোফোরেসিস করে আমি কি পাবো? না, আমি জেলের মধ্যে প্রোটিনের স্পট পাবো, তাই তো? কিন্তু আমরা ধরে নেব সেটা একটা ইন্ডিভিজুয়াল প্রোটিনের স্পট। আমফান টামফান এলো নাকি? এরকম ভাবে গাছ ফাছ নড়ছে কেন? যাই হোক, আমরা ধরে নেব সেটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল প্রোটিনের স্পট। এইবারে কি করব? ইন্ডিভিজুয়াল 2D করলাম, একটা সেল থেকে সমস্ত প্রোটিন সেল লাইজেট নিয়ে সেটাকে 2D করলাম। হ্যাঁ, তারপরে সেই স্পটটাকে কি করব? তুমি তো জেল 2D চালিয়ে তুমি একটা জেল পেয়েছো, তারপরে সেটাকে কি করতে হবে? ওখান থেকে সেই প্রোটিনটাকে। জেলটাকে কেটে নিয়ে তুলে নিতে হবে, মানে যে জায়গাটা স্পটটা পেয়েছি। যে জায়গাটা স্পটটা পেয়েছি সেটাকে কেটে তুলে নিতে হবে, তারপর তারপর আবার এইচপিএলসি করে সেপারেট করতে হবে, তুমি পার্শিয়াল এখনো সেপারেশন। অবধি প্রোটিন, একটা সিঙ্গেল প্রোটিন পেয়েছো, এইচপিএলসি করে তুমি কাকে সেপারেট করবে? তুমি তো একটা প্রোটিন পেয়েই গেছো। তার মানে প্রচুর কনফিউশন এখনো মাথায় রয়েছে, তাই তো? সেল থেকে প্রোটিনটাকে পিউরিফাই করতে হবে প্রথমে।
জেল থেকে পিউরিফাই করতে হবে, ঠিক আছে, করলেও চলবে না করলেও চলবে, ইনজেল ডাইজেশনও হয়। মানে তুমি ওই যে জেল থেকে যে স্পটটাকে তুললে সেটাকে এবার তোমাকে কয়েকটা জিনিস দিয়ে ট্রিট করতে হবে, ঠিক আছে, অ্যাসিটোনাইট্রাইল, ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি। ওই প্রোটোকলে যেও না, ও তো তাহলে স্যামব্রুকের প্রোটোকলে আমরা চলে যাচ্ছি যে কিভাবে করা হয়, জেল থেকে কিভাবে ইনজেল ডাইজেশন করা হয়, ঠিক আছে। দ্যাটস আ ডিফিকাল্ট থিং। তাও আমি তোমাদের বলে দিচ্ছি, কিন্তু তো যেহেতু তোমরা অত্যন্ত ভালো স্টুডেন্ট তাই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি। জেল থেকে জিনিসটাকে নিয়ে প্রথমে ডিহাইড্রেশন করা হয় অ্যাসিটোনাইট্রাইল দিয়ে, তাহলে ওই যে জেলের ফ্র্যাগমেন্ট গুলো একেবারে ডিহাইড্রেটেড হয়ে যায়, তারপর সেগুলোকে ভালো করে আমি জাম্বা জুস বানিয়ে নেব। হ্যাঁ, একটা টুথপিক টাইপের জিনিস দিয়ে ঘষে 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 একেবারে গুঁড়ো 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 করে নেব জেলটাকে। এরপরে আমি অ্যাড করলাম ট্রিপসিন প্রোটিওলিটিক ডাইজেশনের জন্য। ওটা জেলের মধ্যেই প্রোটিনকে টুকরো টুকরো করে ডাইজেস্ট করে দেবে। কিন্তু তারপরে যেটা হচ্ছে যে আমি প্রোটিন যে ফ্র্যাগমেন্টস গুলো সেগুলোকে এইচপিএলসি সেপারেট করার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটা রিভার্স ফেস কলম চালাবো। রিভার্স ফেস কলম কাকে বলে জানো? জানো না? নিজেরা পড়বে, সবকিছু আমি বলে দেবো না। C18 কলম বা C4 কলম রিভার্স ফেস একটা কলম চালানো হয়। তাতে কি হয়, ইউজুয়ালি বাকি যে জিনিসগুলো আছে অনেক মানে সল্ট ফল্ট দিয়েছি তো ডাইজেশনের সময়, অ্যাসিটোনাইট্রাইল, ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড, এমনি অ্যাসিটিক অ্যাসিড, সেইগুলো সব রিমুভ হয়ে যায়। যাই হোক, আমার উদ্দেশ্য হচ্ছে আমি ট্রিপসিন দিয়ে আলটিমেটলি ছোট ছোট প্রোটিওলিটিক ফ্র্যাগমেন্টস পেলাম। এবার আমি ফ্র্যাগমেন্টস গুলোকে পার্শিয়ালি সেপারেট করে নিতে পারি এইচপিএলসির দ্বারা। কেন না, অতগুলো ফ্র্যাগমেন্ট একসাথে ইয়ে হলে খুব সমস্যা। সরি, আমি উলি বাবারে বললাম, এমন ভাবে আমাদের এখানে সবকিছু কাঁপছে, আর আমি আমার ফ্ল্যাটটা তো 5 তলার উপরে, ফলে এখানে যখন ওই স্পিডে ঝড় হয় খুব মারাত্মক হয়ে যায় আর কি, ঠিক আছে। তো কারণ এখানে আশেপাশে এত উঁচু বাড়ি নেই কোথাও, আর গাছপালাও খুব উঁচুতে। তাহলে আমি যখন ব্যাপারটা বোঝো, ট্রিপসিন দিয়ে ডাইজেস্ট করছি, we get a lot of fragments, we get lot many fragments। এবার এতগুলো ফ্র্যাগমেন্টস এর একসাথে মাস করাটা কিন্তু একটু ডিফিকাল্ট, মাস স্পেকট্রোমেট্রি করাটা একটু ডিফিকাল্ট। তাই জন্য আমি পার্শিয়ালি কিছু ফ্র্যাগমেন্টকে সেপারেট করে নিতে পারি এইচপিএলসির দ্বারা। এই ধরনের ফ্র্যাগমেন্ট সেপারেশন এইচপিএলসি দিয়ে করা যায়, বিকজ ইউ হ্যাভ সার্টেন নাম্বার অফ ফ্র্যাগমেন্টস, সে 10টা 15টা ফ্র্যাগমেন্ট আছে, তখন কিন্তু তুমি একটা হাই প্রেসারে লিকুইড ক্রোমাটোগ্রাফি কলম দিয়ে পাস করিয়ে ওগুলোকে সেপারেট করতে পারো। বাট একটা সেলে 30,000 প্রোটিন আছে, সেটাকে কখনো এইচপিএলসি দিয়ে সেপারেট করা যায় না। তাই যদি হতো তাহলে 2D জেল উঠে যেত, because HPLC you people know is much easier compared to a 2D gel. 2D gel জ্বালানো কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট, ওটা একটা আর্ট। 2D gel লোড করা মারাত্মক ডিফিকাল্ট, ওটা একটা আর্ট, ঠিক আছে। হয়তো আমি পারি, আমার মনে হয় না যে মুর্শিদাবাদে আর কেউ ওইটা পারে বলে এটা 2D gel লোড করতে। এনিওয়ে, তো ওটা একটা আর্ট, বাট কম্পারেটিভলি এইচপিএলসি খুব সোজা। একটা সিরিঞ্জে প্রোটিন নিয়ে সেটাকে একটা কলমের মধ্যে পুশ করে ঢুকিয়ে দেয়া, জাস্ট বাবল যাতে না হয় এইটুকু দেখা, বাবল হলে এইচপিএলসি পুরো গেল। তো সেটা কোনো ডিফিকাল্ট নয়। আমাদের যদি স্কোপ থাকতো তোমাদের অবশ্যই করে দেখাতাম এই প্র্যাকটিক্যাল গুলো, এবং করে দেখাতামও যদি লকডাউন না হতো। তো যাই হোক, বাদ দাও। ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু একটু ছোট্ট জিনিস হলেও মাথায় রাখতে হবে যে এইচপিএলসি করে আমরা যখন একটা লিমিটেড নাম্বার অফ প্রোটিনস আছে বা লিমিটেড নাম্বার অফ কনস্টিটিউয়েন্টস আছে, মানে ধরো তুমি এইচপিএলসি করে ইভেন এটাও দেখতে পারো যে নারকেলের জল, ঠিক আছে, নারকেলের জলের মধ্যে কি কি কনস্টিটিউয়েন্টস আছে, ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্টস কি কি আছে। এই জাস্ট আ মিনিট ইয়ার, এখানে প্রচন্ড মারাত্মক ঝড় হচ্ছে, 30 সেকেন্ডস জাস্ট। হ্যাঁ, সরি ফর দ্য ইন্টারাপশন। সেটা হচ্ছে বিকজ সে নারকেলের জলের মধ্যে হয়তো তুমি যে স্মল মলিকিউলস গুলো পাবে উইল গেট আ লিমিটেড নাম্বার, মেবি
10টা 15টা পেলে। এটা একটা হোলসেল প্রোটিন, তুমি কখনো এইচপিএলসি করে সেপারেট করতে পারবে না। যাই হোক, এইচপিএলসি করে আমরা পার্শিয়াল ফ্র্যাগমেন্ট গুলো সেপারেট করলাম, কারণ আমরা যদি টোটাল 50টা ফ্র্যাগমেন্ট পাই, 50টা ফ্র্যাগমেন্ট কিন্তু মাস স্পেকট্রোমেট্রি করলে খুব সমস্যা, ওভারল্যাপিং হয়ে যাবে। এবারে মাস স্পেকট্রোমেট্রি হলো, এমএস একবার মাস স্পেকট্রোমেট্রি হলো, এরপরে আমি কি করব প্রোটিনটাকে সিকোয়েন্স করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য? এরপরে আমি কি করব একটু আমায় বলো। পার্সিয়াল সিকোয়েন্সটা পাবো, সেটাকে ডাটাবেসের সঙ্গে ম্যাচ করিয়ে দেখতে পারি। ওই আমাকে একটু বুঝিয়ে বলো, কোথা থেকে তুমি কিসের পার্সিয়াল সিকোয়েন্স পাচ্ছ? এইচপিএলসি থেকে যে একটা পেপটাইডের পিক পেলাম, মানে প্রত্যেক পেপটাইডের একটা করে পিক আসবে। আচ্ছা, তো সেই পেপটাইড গুলোকে নিয়ে, মানে একটাকে নিয়ে হ্যাঁ তারপর ওই লেজার অ্যাপ্লাই করে, তো সেখানে অ্যামিনো অ্যাসিডে ভাঙবে। তো যেরকম সাইজের পেপটাইড হবে সেরকম সাইজে, মানে তত বড় বা ততগুলো আমি পিক পাবো। তো প্রত্যেক ওই পিক ওয়াইজ আমি মাস, মানে অ্যামিনো অ্যাসিডের মাস জানা থাকলে আমি অ্যাজিউম করতে পারবো, কনফার্ম হতে পারবো যে এই অ্যামিনো অ্যাসিড আছে। তুমি প্রসেসটা ঠিক তো সেটা বলছো, কিন্তু কিছু প্রবলেম আছে। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমরা এইচপিএলসিটা কেন করেছি বলতো? আমরা ইন্ডিভিজুয়াল সেপারেশনের একটা জন্য। পিক পেলে অবশ্যই তুমি যেটা বলছো ওইভাবে করা যায়, এবং ওইভাবে অনেক লোক করে, হয়তো বেশিরভাগই করে। কিন্তু আমার এইচপিএলসি করে এই মুহূর্তে একটা ইন্ডিভিজুয়াল পিকের দরকার নেই। তুমি যদি আমাকে প্রশ্ন করো কেন স্যার ইন্ডিভিজুয়াল পিক দিয়ে কি হবেই না, অবশ্যই হবে, সব থেকে ভালো হবে ইন্ডিভিজুয়াল পিক দিয়ে, কিন্তু সেটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার হয়ে যাবে। আমি একটা পার্শিয়াল সেপারেশন করে আমি 7টা 10টা পিক যাতে একসাথে নিলাম তাহলেও আমার চলবে, কোনো অসুবিধা নেই। 7টা 10টা স্পিক মাসপেক হ্যান্ডেল করতে পারবে। যে ইন্ডিভিজুয়াল একটা পিক সেপারেট করার ব্যাপারটা, সেটা আমি মাস স্পেক প্রোফাইল থেকে সেপারেট করব। এই যে এইখানে দেখতে পাচ্ছ তো, ইন্ডিভিজুয়াল একটা পিক আমি মাস স্পেকের থেকে সেপারেট করব। তোমার প্রসেসটায় যদি আমি করতাম তাহলে কি হতো, বাইরে আর যে এই যে পিক গুলো দেখতে পাচ্ছ আশেপাশে, স্যান্ডউইচ দেখতে পাচ্ছ তো, হ্যাঁ স্যার। এই পিক গুলো থাকতোই না, শুধু এই একটা পিক থাকতো। এবার তোমার হ্যাঁ প্রশ্ন হতে পারে তাহলে কি বাকি প্রসেসটা হতো না? তাহলে বাকি প্রসেসটা আরো ভালো হতো, অনেক ভালো হতো, কিন্তু সেটা অনেক টাইম কনজিউমিং হয়ে যেত, যার জন্য বলছে পার্শিয়াল সেপারেশন। মানে ইন্ডিভিজুয়াল পিক আমার হলে তো খুব ভালো, না হলেও চলবে, কোনো অসুবিধা নেই। এখানে তুমি দেখো 1 2 3 4 5 6, 6টা পিক, 6টা পিক আমি মাস থেকে হ্যান্ডেল করতে পারি, কিন্তু যদি 7টা পিক হতো আমি হ্যান্ডেল করতে পারতাম। ওকে, হ্যাঁ স্যার। তো এইবার যেটা ব্যাপারটা হচ্ছে, এইবারে একটা পিক আমি নিলাম মাসপেক থেকে, ভেরি গুড, নিয়ে আমি কি করব? এরপর লেজার অ্যাপ্লাই করব। এটা কোন প্রসেসের জন্য? এটা ওই অ্যামিনো অ্যাসিডের মাস থেকে সিকোয়েন্স বের করার। আচ্ছা, আমি তোমাদের বলে দিচ্ছি, কিছু তোমাদের ডাউটস আছে ব্যাপারটায়। এরপরে ডাইরেক্টলি আমরা একটা জিনিস করতে পারি, যে এক্সাক্ট মাসটা আমি দেখলাম, কত মাসটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের এক্স্যাক্টলি, সেই মাসটা আমি দেখলাম। কোথায় গেল রে আমার পিএমএফ, কোথায় গেল? পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং, আমার সব থেকে প্রিয় জিনিস। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমি করতে পারি, আমার দুটো ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকবে। ফার্স্ট আমার অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে যে পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং। তুমি এক্স্যাক্ট মাসটা পেপটাইডের পেয়ে গেছো, ট্রিপসিন দিয়ে ডাইজেস্ট করেছো, এইচপিএলসি দিয়ে পার্শিয়ালি সেপারেট করেছো, এক্স্যাক্ট মাসটা তুমি পেপটাইডের পেয়ে গেছো। এবার তুমি ডেটাবেসের সাথে সেই এক্স্যাক্ট মাসটাকে ম্যাচ করবে। ডেটাবেসটা মানে কিন্তু সোজা কথা নয়, আমি তোমাদের একটা ডেটাবেসের আইডিয়া দিচ্ছি। ডেটাবেস অফ অল পেপটাইডস, হ্যাঁ, 20 টু দি পাওয়ার n, ডেটাবেস অফ অল নোন পেপটাইডস একটু কম। মানে আমি তোমাদের এই জিনিসটাই জাস্ট একটা আইডিয়া দিতে চাইছি যে এই ডেটাবেসে কিন্তু কোটি কোটি পেপটাইড আছে,
মানে তোমাদের কারুর মাথায় যেন এইটা না হয় ওই মাসটা মিলবে কি করে, বা মিললেও সেটা তো নন স্পেসিফিক হয়ে যেতে পারে, রিডান্ডেন্ট হয়ে যেতে পারে, এরকম কিন্তু হয় না। মানে আমাকে এক্ষুনি রুদ্রজিৎ বলবে স্যার একটা পেপটাইডের ধরুন আপনি মাস পেলেন 800 ডাল্টন, কথার কথা, তো ডেটাবেসে কি এরকম নেই যে দুটো 800 ডাল্টনের পেপটাইড হতে পারে না? হতে পারে, কিন্তু 800 ডাল্টন রেঞ্জে গিয়ে তুমি কিন্তু অ্যাকিউরেট মাস পাবে 800.163। ডেটাবেসে যদি এক্স্যাক্টলি 800.163 সাথে সেটা ম্যাচ করে, তার মানে তোমার পেপটাইড হচ্ছে সেটাই। এটাকে বলে পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং। ফিঙ্গারপ্রিন্টিং কথাটার মানে কি, একেবারে একজনের একটা নির্দিষ্ট ফিঙ্গারপ্রিন্ট হয়, একজনের একটা নির্দিষ্ট ফিঙ্গারপ্রিন্ট হয়, রুদ্রজিতের একটা, সুপর্ণার একটা, শুভঙ্করের একটা, সায়ন দাসের একটা, সেমনি এই পেপটাইডটারও একটা নির্দিষ্ট মাস আছে যেটা পৃথিবীর আর কোনো পেপটাইডের হবে না। হতে পারে সেটা ডেটাবেসের সঙ্গে ম্যাচ করে গেল, তাহলে তোমার প্রোটিনটা আইডেন্টিফাই হলো। আমি আর কোনো সিকোয়েন্সিং এ কিন্তু গেলাম না, আমার কথাটা একটু মন দিয়ে শুনবে লাস্ট অবধি, দেখবে সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, কথাটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এক্স্যাক্ট তুমি জাস্ট এটা করলে, ট্রিপসিন দিয়ে ডাইজেস্ট করলে, পার্শিয়ালি সেপারেট করলে এইচপিএলসি দিয়ে, কারণ তুমি 7-10টা পিক নিয়ে ডিল করতে পারো। একটা মাস স্পেকট্রামে যদি 50টা পিক থাকে তাহলে তুমি মাঝখান থেকে একটা পিক সিলেক্টই করতে পারবে না। ঠিক আছে, নিয়ে সেই পিকটার যে এক্স্যাক্ট মাস সেটা ডেটাবেসে সার্চ করলে একেবারে ফিঙ্গারপ্রিন্ট মাস, দশমিকের পর 3টে-4টে প্লেস অবধি এক্স্যাক্ট তুমি পেয়ে যাবে গিয়ে হচ্ছে ডেটাবেসে। তাহলে তুমি সেই পেপটাইডটা পেলে, সেই পেপটাইডটা কোন প্রোটিনের ডাইজেস্ট জানলে, তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারলে তোমার প্রোটিনটা। হ্যাঁ স্যার। এখনো পারোনি? দাঁড়াও, তোমার এই কাজটা করার জন্য কিছু প্রিরিকুইজিট থাকতে হবে। কি প্রিরিকুইজিট? স্যার একটা পেপটাইডের যেটা পাবো মাস, আর ডাটাবেসের যে পেপটাইড মানে ডেটা, সেই ডেটা, সেম ডাটা মাসের নয়, একটা ডাটা গুঁড়ো মশলা হয়। ডেটা, হ্যাঁ হ্যাঁ বলো। ডেটাবেসে মানে সেম মাসের একটাই পেপটাইড থাকবে, আর হ্যাঁ, কোনো থাকবে না। আর কোনো থাকবে না। ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট মানে এই ব্যাপারটা তুমি যে প্রশ্নটা করছো, এটা স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে প্রশ্ন। আমি বললাম না, রুদ্রজিৎ বলবে যে স্যার আপনি বলছেন 800 ডাল্টন, তা 800 ডাল্টনের একটাই পেপটাইড আছে পৃথিবীতে ডেটাবেসে, আপনি এদিকে বলছেন যে কয়েকশো কোটি পেপটাইড ডেটাবেসে ডিপোজিট আছে। ওই ফিঙ্গারপ্রিন্ট মাসটা একদম ফিঙ্গারপ্রিন্ট। যদি দুটো থাকেও বা 3টে থাকেও নন রিডান্ডেন্ট হয়, তার টেকনিক আমি এক এক করে বলছি। তাহলে তুমি আইডেন্টিফিকেশন হয়ে গেল, প্রোটিনটা আইডেন্টিফিকেশন হয়নি, আরো অন্তত 3-4টে পেপটাইড ওই প্রোটিনেরই মিলতে হবে ডেটাবেসে, কারণ তুমি একটা পিক পাওনি, তুমি একটা জায়গা থেকে 6টা-7টা পিক পেয়েছো। এবার সেকেন্ড পিকটাকে নিলে, সেকেন্ড পিকটাও এমন একটা পেপটাইডের সাথে ম্যাচ খেলো যেটা ওই সেম প্রোটিনে বিলং করে। থার্ড পিকটাকে নিলে, নিয়ে দেখলে থার্ড পিকটাও এমন একটা প্রোটিনের সঙ্গে ম্যাচ, এমন একটা পেপটাইডের সাথে ম্যাচ খেলো যেটা কিন্তু প্রোটিন এক্স এর। তাহলে প্রথম পেপটাইডটা প্রোটিন এক্স এর ডেটাবেস থেকে পেলে, দ্বিতীয়টাও প্রোটিন এক্স এর, তৃতীয়টাও প্রোটিন এক্স এর। বোঝা যাচ্ছে ব্যাপারটা? একটা পেপটাইড ম্যাচ করলে কিন্তু হবে না, তোমার কাছে একাধিক পিক আছে, মেবি 15টা-20টা পিক আছে, তার মধ্যে তুমি দেখছো 10টা-12টা কিন্তু ম্যাচ করে যাচ্ছে, বা 5টা-6টা কিন্তু ম্যাচ করে যাচ্ছে। কিরকম প্রোফাইলটা হয়? আচ্ছা, ল্যাবের কথা মনে পড়ে? আমাদের বায়োটেক ডিপার্টমেন্টে একটা রিসার্চ ল্যাব আছে, কারণ মনে পড়ে? হ্যাঁ স্যার। সেটার ফ্রিজের পাশে চার্ট পেপারে তোমরাই লাগিয়েছিলে, তোমরা যখন এসেছিলে মনে আছে? চার্ট পেপারে তোমরা অনেক কিছু লাগাচ্ছ, হ্যাঁ সেই হ্যাঁ চার্ট স্যার। পেপারে দেখেছিলে যে একটা জিনিস লাগানো, একটা প্রোটিনের সিকোয়েন্স, আর তার একটা জায়গা থেকে আরেকটা জায়গা লাল করা। ওই কাজটা আমার হ্যাঁ করা, আমি যখন পিএইচডি স্কলার ছিলাম 2012 সালে আমি ওই কাজটা করেছিলাম, পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং। ঠিক আছে, ওইখানে তুমি দেখবে 5টা-6টা রিজিয়ন কিন্তু ম্যাচ করছে। ঠিক আছে, 5টা-6টা রিজিয়ন কিন্তু ম্যাচ করছে।
তাহলে 5টা 6টা রিজিয়ন ম্যাচ করলো এবং অল অফ দেম বিলং টু দ্য সেম প্রোটিন, প্রোটিন এক্স। এবারে আইডেন্টিফাই হয়ে গেল? হ্যাঁ স্যার, হয়ে গেল। 80 to 90% হয়ে গেল। এইবারে আর কিছু ইনফরমেশন আমাদের দরকার। আমি বললাম না, পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং করার জন্য তোমাকে অ্যাটলিস্ট এটা জানতে হবে যে তুমি কোন অর্গানিজম থেকে প্রোটিনটা নিচ্ছ। এবার তুমি যখন একটা ব্যাকটেরিয়াল সেল লাইজেট নিচ্ছ, তুমি নিশ্চয়ই জানো সেটা তুমি কোন ব্যাকটেরিয়া থেকে নিচ্ছ, ঠিক আছে? তাহলে তুমি দেখলে যে ওই যে প্রোটিন এক্সটা, দ্যাট অলসো বিলং টু ইউ ব্যাকটেরিয়া, জেনাস হচ্ছে সে সিউডোমোনাস, স্পিসিস অ্যারুজিনোসা। এবং তুমি যে প্রোটিনটা নিয়ে কাজ করছো সেটাও হচ্ছে গিয়ে ইউ ব্যাকটেরিয়া, জেনাস সিউডোমোনাস, স্পিসিস অ্যারুজিনোসা। মানে তুমি তোমার ব্যাকটেরিয়ার নামটা জানো এবং তোমার ব্যাকটেরিয়ার যে প্রোটিন অফ ইন্টারেস্টটা নিয়ে তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করছো, দেখা যাচ্ছে ওটা ওই সেম ব্যাকটেরিয়া বা সিমিলার জেনাসের ব্যাকটেরিয়ার কোনো একটা প্রোটিনের সাথে ম্যাচ করছে, সে প্রোটিন এক্স এর সাথে ম্যাচ করছে তোমার প্রোটিন অফ ইন্টারেস্টটা। সেক্ষেত্রে তুমি বলতে পারবে যে না, এটা আমি আইডেন্টিফাই করতে পারছি অ্যাজ প্রোটিন এক্স অফ সিউডোমোনাস অ্যারুজিনোসা। তাহলে একাধিক ফ্র্যাগমেন্টস কে ম্যাচ করতে হবে, একটা ফ্র্যাগমেন্ট ম্যাচ করে গেলে হবে না। কারণ একটু যতই আমরা নন ওভারল্যাপিং বলি, একটু রিডান্ডেন্সি কিন্তু থাকে। কারণ তোমার যখন ডেটাবেস সার্চ অ্যাকচুয়ালি করবে, এটা মাথায় রাখবে যে ওরা কিন্তু একটা ম্যাচ দেখাবে না। এইখানে যেমনি দেখো একটা ম্যাচ দেখিয়েছে, তো এই একটা ম্যাচ কিন্তু দেখায় না, ওখানে তোমার মোটামুটি 6টা 7টা 8টা ব্লাস্টের যেরকম রেজাল্ট পাও ওরকম ম্যাচ দেখায়। তার মধ্যে দেখবে একটা তোমার বোঝাতে পারছি তো, একটা পিক তার সঙ্গে ডেটাবেসে কিন্তু 6টা 7টা 8টা ম্যাচ দেখায়। কি হলো শায়ন বিশ্বাস, বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, এমএস এর একটা পিক থেকে তো। হ্যাঁ, ডেটাবেসে কিন্তু 6 7টা 8টা ম্যাচ দেখায়। এবার তোমার যেটা বেস্ট ম্যাচ তুমি নিশ্চয়ই সেটাই নেবে, তাহলে বেস্ট হ্যাঁ ম্যাচটা হয়তো তুমি এইটা পাচ্ছ। কিন্তু দেখবে 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ম্যাচটা হয়তো তুমি সিউডোমোনাস অ্যারুজিনোসা পাচ্ছ না, হয়তো ইয়ারসিনিয়ার পাচ্ছ বা অন্য কোনো সিমিলার ব্যাকটেরিয়ার পাচ্ছ। এইটা 1 নম্বর। তো বেস্ট ম্যাচটা নিতে হবে। এবার তুমি দ্বিতীয় পিকটা নিলে, নিয়ে দ্বিতীয় পিকটাও একটা পেপটাইডের সঙ্গে ম্যাচ দেখালো, দেখা যাচ্ছে সেটাও ওই সেম প্রোটিন এক্স এর অফ সিউডোমোনাস অ্যারুজিনোসা। তাহলে তোমার যে অর্গানিজম, সেই অর্গানিজমেরই একটা প্রোটিনের সঙ্গে যখন তোমার প্রোটিন অফ ইন্টারেস্ট উইচ ইজ আননোন ম্যাচ করছে, তখন তুমি বলতে পারবে যে না, আমার এই প্রোটিনটা ওই প্রোটিনটাই। এইভাবে আইডেন্টিফাই তুমি করতে পারবে। বোঝা গেল? এটা হচ্ছে গিয়ে পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং। এবার সায়ন যেটা বললো যে আমি এইচপিএলসি করে একটা সিঙ্গেল পেপটাইড নেব, করা যাবে না? আরো দারুণ ভাবে করা যাবে। কারণ সিঙ্গেল পেপটাইডের ক্ষেত্রে কোনো নয়েজই থাকবে না, এই যে আশেপাশের যে ব্যান্ডগুলো সেগুলো থাকবেই না, একটাই থাকবে। সেই একটার তুমি এক্সাক্ট মাস পেলে ডেটাবেসে সার্চ করলে। কিন্তু তাহলে আবার কি, তোমাকে দ্বিতীয় পিকটার জন্য আরেকবার মাস স্পেকট্রোমেট্রি করতে হবে। বোঝা যাচ্ছে? এখানে একবার এরা মাস পেক করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা পিক হ্যান্ডেল করেছে। কিন্তু এবার সায়ন বিশ্বাস যেটা বলছে তাতে 12 বার মাস স্পেকট্রোমেট্রি করতে হবে। টাইম কনজিউমিং প্রসেস, বাট করা কি যায় না? অবশ্যই করা যায়। থিওরিটিক্যালি কোনো প্রবলেম নেই, প্র্যাকটিক্যালিও কোনো প্রবলেম নেই। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ স্যার, বলেছি। মন দিয়ে শুনবে। নেক্সট হচ্ছে যে আমি কোনো ডেটাবেসের সঙ্গে ম্যাচ পেলাম না, তখন আমাকে কিন্তু ডি নোভো মেথডে সিকোয়েন্স করতে হবে। এবং লাস্টে আমি দুটো মেথডের একটু ওভারল্যাপিং কথাও বলবো, ঠিক আছে? যে এক্স্যাক্ট একটু ওভারল্যাপিং কথাও আমি বলবো। আমি ডেটাবেসের সঙ্গে ম্যাচ পেলাম না, তখন আমাকে কি করতে হবে? যে না, এবারে আমি ডি নোভো মেথডে কিন্তু সিকোয়েন্সিং করব। ডি নোভো মেথডে সিকোয়েন্সিং করা মানে কি, আমি তোমাদের লাস্ট ক্লাসে এটা বুঝিয়েছি। ধরো আমি এই পেপটাইডটা পেয়েছি ট্রিপসিন ডাইজেস্ট করার পর, GPFNA। এইবারে এই পেপটাইডটা এতক্ষণ কিন্তু পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে কিন্তু আমরা একটাই এমএস করেছি, একটাই মাস স্পেকট্রোমেট্রি করেছি। ডি নোভো মেথডের ক্ষেত্রে আমরা কি করব, যে এবার আমি
এই যে পেপটাইডটা এটাকে কোলিশন ইনডিউস ডিসোসিয়েশন করছি। কোলিশন ইনডিউস ডিসোসিয়েশন মানে কি? এটাকে আমি লেজার লাইট দিয়ে স্ট্রাইক করে টুকরো টুকরো ভেঙে দিচ্ছি। একভাবে করা যেতে পারে, যেটা আমি তোমাদের লাস্ট ক্লাসে সিম্পলিফাই করার জন্য বলছিলাম। আরেকটা টেকনিক বলছি, এই টেকনিকটা মাথায় ঢুকলে ঢুকুক, না হলে বাদ দিয়ে দাও, দরকার নেই। সেটা হচ্ছে যে এই পেপটাইডটাকে একটা হাই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে আমি প্রচন্ড তাড়াতাড়ি অ্যাক্সিলারেট করলাম। কারণ এই পেপটাইডটা কিন্তু একটা চার্জড মাস, চার্জড আয়ন। আচ্ছা একটা কথা বলে দিই, পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং যেটা বলছিলাম, এই পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে কিন্তু অলওয়েজ মানে 95% অফ দ্য কেসে মল্টিটপ ইউজ করা হয়। ফর মাস অ্যানালাইজিং উই ইউজ মল্টিটপ। মল্টিটপ কি আমি তোমাদের আগেও বলেছি বা দিয়েছি, তোমরা দেখে নিও। এই ক্ষেত্রে একটা হচ্ছে গিয়ে তারপরে সেকেন্ড এমএসটা আমি করছি, মানে এই পেপটাইডটাকে আমি ফ্র্যাগমেন্ট করছি। কিভাবে আমি ফ্র্যাগমেন্ট করতে পারি? কোলিশন ইনডিউস ডিসোসিয়েশন, লেজার লাইট দিয়ে। আর কিভাবে আমি করতে পারি? একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে এটাকে খুব হাই অ্যাক্সিলারেট করলাম। তাহলে অ্যাক্সিলারেট করছি মানে এটার একটা কাইনেটিক এনার্জি আছে হাই। এইবারে আমি এটার রাস্তায় কিছু নিউট্রাল মলিকিউল ছেড়ে দিলাম। এটা সেই নিউট্রাল মলিকিউলের সাথে পেপটাইডটা ধাক্কা খেল। এই ধাক্কাটার জন্য কিছুটা কাইনেটিক এনার্জি ইন্টারনাল এনার্জিতে কনভার্টেড হয়ে পেপটাইড বন্ডটা ব্রেক করে দেবে। আই এম রিপিটিং, এই যে পেপটাইড ফ্র্যাগমেন্টটা, এটাকে আমি একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে খুব হাই একটা অ্যাক্সিলারেশন দিলাম, যার জন্য এটার অনেকটা কাইনেটিক এনার্জি হয়ে গেল। এবার রাস্তার মধ্যে আমি কিছু নিউট্রাল মলিকিউল রেখে দিলাম। এই পেপটাইডটা যখন সেই নিউট্রাল মলিকিউলের সাথে ধাক্কা খাচ্ছে, তখন ওটার একটা হাই কাইনেটিক এনার্জি ছিল। এই কাইনেটিক এনার্জিটা এবার ইন্টারনাল এনার্জিতে কনভার্টেড হয়ে গিয়ে এই পেপটাইডটাকে কিন্তু ফার্দার ফ্র্যাগমেন্ট আয়নসে ভেঙে দিচ্ছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার বুঝেছি। স্যার আরেকবার বলুন। আবার বলছি, একটা তো হচ্ছে আমি সিম্পল লেজার লাইট দিয়ে ব্রেক করছি, আরেকটা হচ্ছে যে কোলিশনটা কার মধ্যে হচ্ছে মেইনলি, যেটাকে আমরা একটা হচ্ছে লেজার পার্টিকেল দিয়ে ব্রেক করা, কোলিশন ইনডিউস ডিসোসিয়েশন বলে থাকি। সেটা হচ্ছে যে এই পেপটাইডটাকে একটা আমি খুব হাই ইলেকট্রিক ফিল্ড দিয়ে অ্যাক্সিলারেট করলাম। পেপটাইডটা যা চার্জ আছে সেটার অপোজিট চার্জের দিকে খুব জোরে ধেয়ে যাচ্ছে। যাওয়ার পথে আমি একটা নিউট্রাল মলিকিউল কিছু ছেড়ে দিলাম, পেপটাইডটা নিউট্রাল মলিকিউলটার সাথে ধাক্কা খেলো। এইবারে পেপটাইডটার যে হাই কাইনেটিক এনার্জিটা ছিল, এই কাইনেটিক এনার্জিটা কি হবে, যেই ধাক্কা খাচ্ছে ও নিউট্রাল মলিকিউলের সাথে, ওর মধ্যে একটা ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হবে, যে ইন্টারনাল এনার্জিটা কিন্তু পেপটাইডটাকে ফ্র্যাগমেন্ট করে দেবে। বোঝা যাচ্ছে? সবকটা অ্যামাইনো অ্যাসিড ফ্র্যাগমেন্ট হয়ে যাবে? সবকটা অ্যামিনো অ্যাসিডে মানে ইউ উইল গেট নিউমারাস ফ্র্যাগমেন্টস, তার মধ্যে এইটা কতভাবে, এই 8 ভাবে ফ্র্যাগমেন্ট হতে পারে। এটা লাস্ট ক্লাসে বুঝতে পেরেছো তো, যে এই ফ্র্যাগমেন্টস গুলো কি কি জেনারেট হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবং তারপরে আমি কি করে এগুলোর মাস ক্যালকুলেট করব, এটা বুঝতে পেরেছো তো? টোটাল হচ্ছে 486। এই 486টা কোত্থেকে পেয়েছিলাম সায়ন বিশ্বাস? এই 486টা কোত্থেকে পেয়েছি? ওটা এমএস এর পিক ফার্স্ট এমএস থেকে, করেছিলাম। ফার্স্ট এমএস করে পেয়েছিলাম। আর এই বাকি যে মাসগুলো 415, 71, 185, 57, এগুলো আমরা কোত্থেকে পাচ্ছি? সেকেন্ড এমএস করছি, ওই সেকেন্ড এমএস করে পাচ্ছি। কারেক্ট। এর মাঝখানে আমরা কি করেছি, এটাকে ফ্র্যাগমেন্ট করেছি এবং এই 8 ধরনের ফ্র্যাগমেন্ট পেয়েছি। তারপরে আমরা যদি বেসিক অঙ্ক জানি, এই 8 ধরনের ফ্র্যাগমেন্টের মাসের থেকে আমরা N2C টার্মিনাল কি কি অ্যামিনো অ্যাসিড আছে সেটাকে কিন্তু ডিটারমাইন করে নিতে পারি। পারি কি পারি না? হ্যাঁ পারি তো। এটা তো আমরা লাস্ট ক্লাসে খুব ডিটেলসে বুঝেছিলাম যে কিভাবে, যে একটা 57 বা 71 পেলাম, তার মানে প্রিরিকুইজিট কি ছিল? রুদ্রজিৎ বলেছিল যে আমাদের প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের মলিকিউলার মাস জানতে হবে এক্স্যাক্টলি। তাহলে হয় এন টার্মিনালে গ্লাইসিন আছে, নয় সি টার্মিনালে গ্লাইসিন আছে, হয় এন টার্মিনালে অ্যালানিন আছে, নয় সি টার্মিনালে অ্যালানিন আছে। ঠিক আছে, তো এইভাবে আর কি। এই নিভা ভিজে গেছিস? হ্যাঁ
ও সি টার্মিনালে অ্যালানিন আছে। তো এইভাবে তারপর যখন দুটো নিয়ে আমি দেখলাম যে 154, তাহলে 154 মানে গ্লাইসিনের সঙ্গে কি যুক্ত থাকতে পারে? অ্যালানিনের সঙ্গে যদি এটা মাইনাস দিই তাহলে 73, 73 ডাজন্ট করসপন্ড, বাট এটা যদি আমি মাইনাস দিই তাহলে 97, 97 করসপন্ডস টু দিস প্রোলিন, তার মানে গ্লাইসিনের পর প্রোলিন আছে। এইভাবে এটা আমি লাস্ট ক্লাসে বুঝিয়েছি, আই এম নট গোয়িং ইনটু দিস এনিমোর। তাহলে এইভাবে দিস ইজ আ ডি নোভো মেথড, যেভাবে কিন্তু আমরা ফ্র্যাগমেন্টের মাস ডিটারমাইন করতে পারি। ফাইন, এবার আমার নেক্সট কথাটা হচ্ছে তাহলে এই যে পেপটাইড ফ্র্যাগমেন্টস গুলো, এই পেপটাইড মাস না সরি সিকোয়েন্স ডিটারমাইন করতে পারি। তাহলে আমি এই যে পেপটাইড ফ্র্যাগমেন্টস গুলো সিকোয়েন্স ডিটারমাইন করলাম, এখান থেকে আমি প্রোটিন সিকোয়েন্সটা কিভাবে বার করব? এগুলো তো ইন্ডিভিজুয়াল পেপটাইডের আমি ফ্র্যাগমেন্টস ডিটারমাইন করলাম, এখান থেকে আমি প্রোটিন সিকোয়েন্সটা কিভাবে বার করব? কে বলবে আমায়? প্রোটিন সিকোয়েন্স ওখানে ওভারল্যাপ থাকবে। এক্স্যাক্টলি, ডিফারেন্ট পেপটাইড ফ্র্যাগমেন্টস এর মধ্যে সিন্স উই আর ডিলিং উইথ নাম্বার অফ পেপটাইডস, ওভারল্যাপ কিছু কিছু থাকবেই। সেই ওভারল্যাপ রিজিয়ন গুলোকে আমরা কাজে লাগাবো, যেটা আমরা জিনোম, তোমরা নিশ্চয়ই হিউম্যান জিনোম প্রজেক্টে আমার ভিডিওটা শুনেছো, সেই ওভারল্যাপ রিজিয়ন গুলোকে আমরা কাজে লাগাবো টু ডিটারমাইন দ্য সিকোয়েন্স অফ দ্য প্রোটিন। এই অবধি ক্লিয়ার? তাহলে প্রথমটা ছিল পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং, দ্বিতীয়টা ছিল গিয়ে হচ্ছে ডি নোভো সিকোয়েন্সিং। এবার লাস্ট আর 3 মিনিট বাকি আছে, আমার কথাটা 1.5 মিনিট শোনো। ডি নোভোতে আমি কোনো ডেটাবেসের সঙ্গে ম্যাচ পাইনি, তাই জন্য আমি এক একটা পেপটাইড নিয়ে সেটাকে ফ্র্যাগমেন্ট আয়নে কনভার্ট করে আমি পেপটাইডের সিকোয়েন্স পেলাম, তারপরে পেপটাইড গুলোকে ওভারল্যাপ করিয়ে করিয়ে আমি প্রোটিনটার সিকোয়েন্স পেলাম এবং আইডেন্টিফাই করতে পারলাম। ব্যাপারটা হচ্ছে আমরা যখন রিয়েল টাইম এক্সপেরিমেন্টস করি, আমরা কিন্তু দুটো প্রসেসকে ওভারল্যাপ করি। আমি তোমাদের লাস্ট ক্লাসেও বলেছিলাম যে আরে আমি যদি পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং করতে যাই, এটা খুব আমার জন্য উপকারী হবে যদি আমি কয়েকটা পেপটাইডের সিকোয়েন্স জেনে নিই। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম তো হতেই পারে যে আমার কাছে 16টা পেপটাইড আছে, তার মধ্যে হয়তো দুটো ম্যাচ করছে কোনো একটা প্রোটিনের সাথে ডেটাবেসে, আবার দেখা যাচ্ছে যে তার মধ্যে বা 3টে ম্যাচ করছে কোনো একটা প্রোটিনের সাথে ডেটাবেসে, তারপর আবার দেখা যাচ্ছে যে একটা ম্যাচ করছে অন্য কোনো একটা প্রোটিনের পেপটাইড ফ্র্যাগমেন্টের সাথে ডেটাবেসে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? সেই সময় কিন্তু একটা খুব বড় কনফিউশন অ্যারাইজ করে। তার জন্য পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং করতে গিয়ে আমার যদি কয়েকটা পেপটাইড ফ্র্যাগমেন্টের সিকোয়েন্স জানা থাকে বাই ডি নোভো সিকোয়েন্সিং, আমার কিন্তু খুব ভালো হয়। এই জায়গায় কিন্তু আমরা দুটো প্রসেসকে একটু ওভারল্যাপ করাচ্ছি, তাহলে কিন্তু কনফিউশনের কোনো জায়গাই থাকে না। আমি ডি নোভোর দ্বারা ধরো 3টে যদি ফ্র্যাগমেন্টের সিকোয়েন্স জানলাম, ধরো যেটার সাথে আমার 3টে পেপটাইড ম্যাচ করেছে পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং করতে গিয়ে, সেটা প্রোটিন এ। যেটার সঙ্গে আমার একটা পেপটাইড ম্যাচ করেছে পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং করতে গিয়ে, সেটা প্রোটিন বি। আমি তো শিওর হতে পারছি না। এবার আমি ডি নোভো সিকোয়েন্সিং দ্বারা আরো এক্সট্রা দুটো পেপটাইডের সিকোয়েন্স পেয়ে গেছি, সেই সিকোয়েন্সটা আমি ম্যাচ করে দেখছি যে না, এই দুটো সিকোয়েন্স কিন্তু পেপটাইড এর সাথে ম্যাচ করছে, প্রোটিন এর সাথে ম্যাচ করছে। তখন আমি একেবারে নিশ্চিন্ত হয়ে গেলাম যে না, এটা হচ্ছে প্রোটিন এ। এইভাবে কিন্তু আমরা রিয়েল টাইম এক্সপেরিমেন্টস গুলো করি। 40 সেকেন্ড, কারোর কোনো ডাউট শিগগির বলো। ডি নোভো সিকোয়েন্স করে তাহলে সবকটা পেপটাইডে সিকোয়েন্স করে দিতে হচ্ছে। হ্যাঁ, সবকটা সিকোয়েন্সই পেপটাইডেরই সিকোয়েন্স করতে হচ্ছে। তাও তুমি এন্টায়ার প্রোটিনের সিকোয়েন্স পাবে না, সেটা তখন তোমাকে ডেটাবেসের সাথে একটু ম্যাচ করিয়ে করিয়ে দেখতে হবে। করিয়ে করিয়ে দেখে তুমি অনেকটা একটা প্রোটিনের মেবি 70-75% রিজিয়নের সিকোয়েন্স পেয়ে গেলে, বাকিটা তো তোমার ডেটাবেসে রয়েছেই, সেখান থেকে তুমি প্রোটিনটা আইডেন্টিফাই করতে পারো। তোমার উদ্দেশ্য তো প্রোটিনটাকে আইডেন্টিফাই করা। তুমি যদি একটা প্রোটিনের 10টা পেপটাইডের ডি নোভো সিকোয়েন্স পেয়ে যাও, তার মানে 50টা অ্যামিনো অ্যাসিডের অ্যাটলিস্ট পরপর সিকোয়েন্স পেয়ে গেলে, সেইটা যদি তুমি পেয়ে যাও